আমরা এবার প্রবেশ করলাম দশরথ মহলে। এখন রাত্রি প্রায় ৮টা বাজে। দশরথ মহলের বাইরের ছবিটা আমি দেখালাম না আপনাদের, একটু অন্ধকার ছিল, তার জন্য ছবি খুব ভালো আসেনি, কিন্তু খুব খারাপ লাগছিল যে ছেলের এত বড় মন্দির তৈরি হয়ে গেল আর বাবার এই করুণ অবস্থা। ওখান থেকে চললাম আমরা কনক ভবনে। দশরথ ভবনের বারান্দায় বসে বসে সবাই রামচরিত মানস পাঠ করছিল, খুব ভালো লাগছিল। তারপরে ওখান থেকে চললাম আমরা কনক ভবনে, সীতাদেবী এখানে থাকতেন, এটাও খুব সুন্দর ছিল, পাশেই একদম পায়ে হেঁটে এগুলো করা যায়। কিন্তু এইসব করতে গিয়ে আমাদের একটা বিপদ হয়ে গেল। সেটা কি, আমাদের কিন্তু আজকে আর রাম মন্দির দেখা হলো না। সবাই মনে রাখবেন, রাম মন্দির কিন্তু রাত্রি 9টা 15-র মধ্যে বন্ধ হয়ে যায়, 9টার মধ্যেই ওটাকে দেখে নিতে হবে। আর এই যে কনক ভবনের ভিতরটা খুব সুন্দর ছিল, লাইটিং ছিল খুব ভালো। আমরা এখানে কনক ভবন দর্শন করার পরেই তখন রাত্রি প্রায় 8টা 10-15 হবে, আমাদের সবারই খুব খিদে লেগেছে। সবাই বলে একটু আহার করি। ওই আহারের চক্করে গিয়েই আমাদের কিন্তু রাম মন্দিরটা দর্শন করা হলো না। এই কনক ভবনের ভিতরটা দেখো, খুব সুন্দর, ভালো লাগবে এটা দেখতে। এবার বাইরে সেটা মজার ঘটনা দেখো, ভারতীয়রা খুব মজা করতে পারে। দোকান লাগানা সখ্ত মানা হ্যায়, আর তার সামনে দেখো দোকান লাগিয়ে বসে আছে। এটা বোধহয় কেউ মজা করে করেছে কোনো দোকানদার, খুব ভালো। ভারতীয়দের মধ্যে এই কৌতুক ভাবটা খুব ভালো রয়েছে। তুমি যখন রাম মন্দির দর্শন করতে যাবে তখন রাস্তার পাশে এরকম দেখবে কী সুন্দর দোকানের মধ্যে, কী সুন্দর কাউন্টারের মধ্যে মূর্তি দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগবে দেখতে। প্রদর্শনী যেমন হয় অনেকটা ওরকম। আর এই আমরা রাম মন্দিরের রাস্তায় যাচ্ছি হাঁটতে হাঁটতে, কিন্তু আমরা এখনও জানি না যে মন্দির দর্শন বন্ধ হয়ে গেছে। তো একটু বাজারঘাটও দেখে নিলাম, এই জিনিস একটু দেখলেই দরদাম করতে ইচ্ছা করে। তো একটু দরদাম করলাম, করতে গিয়েই এখানে কেটে গেল আমাদের অনেক সময়। আর দেখালো না, গেটের কাছে গিয়ে দেখি, এই রাম মন্দির করিডোরে এসে দেখি আমাদেরকে গার্ড জানালেন আজকে মন্দির দর্শন আর হবে না আপনাদের। তো 9টা 15 বেজেই গেছিলো। আমরা একটু হতাশ হলাম। ইতিমধ্যে আমাদের রাতের ভোজন টোজন হয়ে গেছে। বললাম চলো, দর্শন যখন হবেই না তাহলে আমরা ধীরে ধীরে পায়ে হেঁটে হেঁটে অযোধ্যা শহরটা দেখতে দেখতে বাড়ি ফিরে যাই, চলো হোটেলে ফিরে যাই। আর দেখো এই যে দোকানের সব উপরের নেম প্লেটগুলো না একরকমভাবে লাগানো। আমরা যখন হোটেলে ফিরছি তখন পায়ে হেঁটে ধীরে ধীরে ফিরছিলাম। আমাদের একটু ভয় হচ্ছিলো, প্রথম দিন তো অযোধ্যা শহরে। হোটেলের কমিউনিকেশনটা, হোটেলের রাস্তাটা কিন্তু আমাদের কাছে একদম মনে নেই, কোন রাস্তা দিয়ে আসলাম আর কোন রাস্তা দিয়ে ফিরবো। কিন্তু হঠাৎই রাস্তায় ওই হোটেলের এইগুলো যারা ম্যানেজার রয়েছে তাদের সাথে দেখা, তারা রোজ সকালবেলা একটু নিজেকে দেখার অভ্যাস করতে হয়। আমরা যোগ ধ্যানের মধ্যে দিয়ে নিজেকে দেখি, এইভাবে আয়নায় দেখলে চলবে না, তোমার অন্তরে তোমাকে দেখতে হবে, তুমি নিজেকে নিজের মধ্যেই দেখতে পারবে। এই এক অদ্ভুত পদ্ধতি। তো চলো, আমরা বেরিয়েছি, এখান থেকে একটা টোটো নিলাম, 10 টাকা মাথা পিছু ভাড়া, আমরা সরজু নদীর ঘাটে যাব। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটাও হচ্ছে পোস্ট অফিস রোড। পোস্ট অফিসের যে মার্কেটটা আছে তার সামনে দিয়ে আমরা টোটোতে করে যাচ্ছি। অনেকটাই কিন্তু আমরা চিনে ফেলেছি, একদিনে অযোধ্যার অনেকগুলো জায়গা কিন্তু আমরা চিনে ফেলেছি। এইখান থেকে বেরিয়ে বাঁ হাতে গেলেই ওই সামনে মেন রোডটা, ওই মেন রোডের থেকে বাঁ দিকে গেলেই ডান দিকে হচ্ছে হনুমানগড়ি রাম মন্দির, আর বাঁ দিকে চলে গেল সরজু নদীর ঘাট। দেখো সকালবেলা এখন ভোর 6টা বাজে, হ্যাঁ, পায়ে হেঁটে কত মানুষজন দেখো, সব সরজু নদীর ঘাটে যাচ্ছে স্নানের জন্য। আর প্রকৃত ভক্ত দেখো, প্রকৃত ভক্ত চেহারায় পায়ে হেঁটে যাচ্ছে। আর আমাদের টোটো ছাড়া চলবেই না, মাথায় মুট নিয়ে দেখো পায়ে হেঁটে। বিশেষ করে নন বেঙ্গলিদের মধ্যে না এই মানসিকতা রয়েছে, আর আমাদের এইরকম অলস হয়ে গেছে সব। এই হচ্ছে লতা মঙ্গেশকর চক, এখানে আমরা চলে আসলাম টোটো নিয়ে। আমাদের টোটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করেছি, একদম ঘাটের কাছে নামিয়ে দেবে। হ্যাঁ, পারলে মানে এরকম ব্যাপার আর কি, যেন একদম মানে ঘাট অবধি যেন টোটো চলে যায়, অত তো যায় না কি, একটুও হাঁটবে না সব কেউ। এই অবস্থা, না হেঁটে হেঁটে এরকম অভ্যাস হয়ে গেছে। আর 6টার সময় কেমন ভিড় দেখো, হ্যাঁ, সব কিন্তু স্নানে আসছে। আমরা ঘাটে আসলাম, এই যে রামগড়ির পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা বানিয়েছে, এগুলো কিন্তু সব নতুন রাস্তা হয়েছে, পাকা রাস্তা। আর সামনে ওই যে নদীটা দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু গতকাল আমরা দেখেছি, আজও আবার একটু চোখে পড়লো, নজরে পড়লো, একটু ছবি তুললাম, খুব ভালো লাগছিল। বারবার দেখার জায়গা এগুলো। আর মানুষের ভিড় কেমন দেখো, প্রত্যেকের পিঠে ব্যাগ দেখছো না, এ কারণ কি, আমাদেরও পিঠে ব্যাগ আছে, আমরা কিন্তু ব্যাগে করে সব শুকনো জামা কাপড় নিয়ে এসেছি। স্নানের পর সেই জামা কাপড়গুলো পরিবর্তন করব ঘাটে।
ঘাটটায় জল কিন্তু সরজু নদীর জল কিন্তু পরিষ্কার নাই, জল কিন্তু নোংরা, একটু ঘোলাটে জল। এই দেখো সব ঘাটে স্নান করছে। এখানে আমাদের মায়েরা বোনেরাও স্নান করছে, ওই জন্য ক্যামেরাটা একটু সাবধানে চালাচ্ছে। এটা ঠিক নয়, ক্যামেরাতে এরকম ফটোগ্রাফি করা উচিত হবে না। মায়েরা বোনেরা দাদা ভাইয়েরা সবাই স্নান করছে, তো আমি খুব সাবধানে ক্যামেরাটাকে চালাচ্ছিলাম এখানে। এরপরে আমরা একটা ঘাটের জায়গা চয়েস করলাম। আমাদের মেয়েরা যারা ছিল আমাদের সাথে তারা একটা অন্য ঘাটে স্নান করলো, আমরা একটা অন্য ঘাটে। এই যে শিশিরবাবু, অমৃতা, সুচিত্রা, ভারতী দিয়ে এক জায়গায় স্নান টান হয়ে গেল, ডুবকি লাগালাম। আমাদের পরপর দর্শন চলছে। আমরা এখন স্নান করলাম সরজু নদীতে, টাইম হয়েছে 7:15। এখন যাব এখান থেকে নাগেশ্বর মন্দির দর্শন। খুব সুন্দর, চারিদিকে ভক্তের ভিড়, কোথাও কেউ কাউকে একটা কটু কথা বলছে না, এত মানুষের ভিড়। প্রত্যেকের ওয়ান সিঙ্গেল এজেন্ডা, একটাই কাজ, রাম মন্দির দর্শন, সরজু নদীতে স্নান, হনুমানগড়ি দর্শন। এই চলছে দশরথ ভবন, কনক ভবন, সবার মাথায় একই বিষয়। এই জন্য দেখো সবাই ফোকাসড থাকে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, আপন মনে কাজ। সবারই স্নান হলো, আমরা ভেজা কাপড়গুলো নিয়ে পায়ে হেঁটে ধীরে ধীরে বেরোলাম। পিঠে ব্যাগটা তো রয়েই গেল। এই হচ্ছে নাগেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। এই যে রাম কি পেড়ি যে জায়গাটা আছে, ওখানে একটা মন্দির আছে, বেশ সুন্দর। মন্দিরে যাওয়ার পথে তুমি পদ্ম ফুল পাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি আবার একটু ফুল টুল কিনি না, কার ফুল কাকে দিব? যিনি সৃষ্টি করেছেন তার ফুল তাকেই দেওয়া। তোমার যদি কিছু থাকে দেওয়ার দাও, তার জিনিস তাকে দেওয়ার কী হবে বলো? তিনি তো এই সংসারের সৃষ্টিকর্তা। তোমার মধ্যে যে রয়েছে যে অবগুণগুলো, সেইগুলো তার চরণে সমর্পণ করো, যে প্রভু এই যে আমি সমর্পণ করে গেলাম, এগুলো যেন আমার মধ্যে আর না থাকে। তো চলো, মন্দির আমরা দর্শন করলাম। মন্দিরে বেশ ভিড় ছিল, সকালে সবাই স্নান করে। দেখো এখানে কিন্তু না রামলালা দর্শন একটা সুন্দর পদ্ধতি রয়েছে। প্রথমে সবাই কি করে, চলো প্রথমে স্নান, তারপরে নাগেশ্বরে পুজো, হনুমানগড়ি, তারপরে রামলালার দর্শন। আজকে টোটো চালকের ব্যবহার খুব সুন্দর ছিল, তাই তার নাম্বারটা আমরা নিয়ে রাখলাম। পরে ওনাকে ডেকে আবার আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির জন্য ওনাকে যাতে চট করে ডাকা যায়, তার জন্য ওনার নাম্বারটা আমরা নিয়ে রাখলাম আজকে। দেখো গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমাদের হোটেলটা পরিবর্তন করব, কিন্তু সুনীলবাবু বললেন যে হোটেলটা আমরা ঠিক করেছি ওই হোটেলটাও খুব ভালো নয়, ওখানে বেশ গরম, এসি নেই, কুলারে থাকা যাবে না। তাই আমরা হোটেলটা পরিবর্তন করলাম না, শুধু রাত্রে একটু শোয়া, এইভাবে কষ্ট করে চলবে। আমরা ফিরে এসে বসলাম সবাই টিফিন করার জন্য, ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট আমাদের ফল খাওয়ার অভ্যাস, একটু গান টান শুনছি, ভজন শুনছি, আর একটু ব্রেকফাস্টে একটু ফল আর মুড়ি টুড়ি ছিলই। ভারতীদি সব নিয়ে গেছেন, সুচিত্রা আছে, অমৃতা আছে, এরা সব একদম ফটাফট তৈরি করছে। আর সবাই মিলে এই যে ঘরে বসে একটু একটু করে ব্রেকফাস্ট করা বা আহার করা, এগুলোর একটা আলাদা আনন্দ আছে। দৈনন্দিন জীবনে তো সংসারে যখন আমরা থাকি নিজ নিজ সংসারে, তখন একটা আলাদা পদ্ধতি, কিন্তু বাইরে আসলে খুব একটা নতুন একটা পদ্ধতির স্বাদ পাওয়া যায়। সবাই মিলে বিছানায় বসে দেখো ফল কাটা হচ্ছে, খাওয়া হচ্ছে, খুব আনন্দ। আমরা এইখান থেকে কী করলাম, তারপরে ভোজন টোজন করে এইবার আমরা বেরোবো এখানে। আমাদের কাছে তো চায়েরও পাত্র আছে, চা বানানো, গরম জল করা, এগুলো সব আমি ক্যারি করি। দেখো না, ছাঁকনি আছে, চিনি আছে, চা পাতা আছে, সবার শ্রেয়সী ও দুর্গাপুর থেকে অনলাইনে জুড়েছে। হনুমানের অত্যাচার রুখতে গাড়ির ছাদের উপরে দেখো কাঁটা লাগানো সিট দেওয়া আছে, এটাকে প্লাস্টিকের সিটের মধ্যে কাঁটা লাগানো আছে, পেরেক লাগানো আছে। আমাদের ব্রেকফাস্ট শেষ, আমরা আবার অটো রিজার্ভ করলাম 1000 টাকা দিয়ে, 6 জন মিলে, 6 জন তো নয়, হ্যাঁ 6 জন, আমরা 6 জন মিলে একটা অটো রিজার্ভ করলাম। একটু কষ্ট হচ্ছিলো বসতে, 6 জনের অটো নয়। এবার আমরা যাচ্ছি গুপ্তার ঘাট। এই দেখো কোম্পানি পার্কের সামনে দিয়ে, কোম্পানি পার্ক এই জায়গাটার নাম। এগুলো কিন্তু সব দেখার জায়গা, তুমি নেমে আবার একটু দেখতে পারো। আমরা আর নামলাম না, আমরা যাচ্ছি গুপ্তার ঘাটে। এটার জন্য কিন্তু একটা দিন রাখতে হবে আপনাকে অযোধ্যা আসলে, শুধু মন্দির দর্শন করার পরেও এগুলো বাইরের সব। তো আমরা এখন যাচ্ছি গুপ্তার ঘাট দর্শন। গুপ্তার ঘাট মানে যেখানে সরজু নদীতে ভগবান রাম, শ্রী রামচন্দ্র তার পরিবারের সবাইকে নিয়ে জল সমাধি নিয়েছিলেন, তাদের গুপ্ত হয়ে গেছিলেন এইখানে, সেই গুপ্তার ঘাটে আমরা আসছি। এই দেখো এখানে একটা লেখাই রয়েছে গুপ্তার ঘাট। এইটা অযোধ্যা শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে হবে। ভালো লাগছিল, ওয়েদার ভালো ছিল,
তো এগুলো দেখতেই তো আমরা আসছি, ঘরে ধরেই বসে থাকবো। হ্যাঁ, এই ঘাটে আবার একটু নৌকা বিহারের ব্যবস্থা আছে, আমরা একটু নৌকা চড়লাম। এখানে বেশ সুন্দর একটা মন্দির আছে, জায়গাটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বোঝা যাচ্ছে যে এখানে খুব বেশি নজরদারি নেই, কিন্তু ভালো লাগবে। এই দেখো এখানে নৌকাগুলো এই ঘাটে বাঁধা আছে, সুন্দর লাগছিল। এগুলো কিন্তু সব বার্গেনিং করবে, দরদাম করবে, যা বলবে তাই দিবে না, খুব বার্গেনিং চলে এখানে। আমরা অনেক কম পয়সায়, প্রথমে 150 টাকা 200 টাকা পার হেড চাচ্ছিল, আমরা মাত্র 50 টাকা করে ঘুরলাম, ঘন্টাখানিক একটু নৌকা বিহার করলাম। চলো শুনি সব। यहाँ सरजू मैया दक्षिण से उत्तरायणी है 3 किलोमीटर में। अच्छा, यही अयोध्या में पूरा पश्चिम है। यही गोरखपुर देवरिया जाके गंगा जी में समाई है। ये मान सरोवर नेपाल होते हुए यहाँ पर आई। मान सरोवर से यहाँ इनका 3 नाम, सरजू मैया, घाघरा मैया जो विष्णु भगवान के नेत्र से निकली नेत्रजा। सबसे पहले माता सीता अपने शरीर को त्यागे कानपुर के रास्ते में, जिसको भिटौर या गाँव बोलते हैं। लक्ष्मण जी अपने शरीर को त्यागे राम घाट के बगल में, जिसको लक्ष्मण लीला घाट बोलते हैं। राम जी, भरत जी, शत्रुघ्न जी आए यहाँ, पहले अपने पूर्वजों का पिंडदान किए, फिर रामलीला दुर्गा पूजा दिखाई। वो पुआर की पूर्णिमा हम लोग उसको बोलते हैं शरद पूर्णिमा। उसी पुआर के पूर्णिमा को यहाँ से भगवान प्रजा सहित वैकुंठ धाम को गए। वहाँ से आइए, गौ का खड़ी है, गौ का चरण धुलिए, गौ का तिलक कीजिए, एक लोटा जल ले लीजिए, वहाँ खड़े हो जाइए, इस तरह मुंह करके अपने पूर्वजों को याद करके 11 बूंद लोटे से जल गिराइए, जो यहाँ का আমরা মন্দির টন্দির সব দর্শন করলাম। এই যে ভিতরে গুপ্তার ঘাটের ভিতরে একটা ভালো মন্দির আছে, কিন্তু বেশ পুরনো। এগুলো যত্ন টত্ন করা হয় না, বোঝা যাচ্ছে। এগুলো ধীরে ধীরে হয়তো আগামী দিনে যখন আসবো দেখবো এগুলো খুব সুন্দর হয়েছে। এই আমাদের সাথে সবাই আছে, এবার সবাই একটু উসকুস করছে, নৌকা চড়বে, একটু নৌকা বিহার। এগুলো তো আমাদের শহরে হয় না, তো যখন সুযোগ পাওয়া গেছে তো আমরা সুযোগের সদ্ব্যবহার করলাম, একটু দরদাম করলো। বৃন্দাবনবাবু আছে না, বৃন্দাবনবাবু ব্যবসায়ী লোক, ও ঠিক একদম দরদাম করে সবকে ফাইনাল করে, ওই জন্য ওনাকে ভিড়িয়ে দিলাম, চলো দরদাম লাগাও। তো 50 টাকা করে মাথা পিছু ঠিক হলো। বললো যে ঘন্টাখানিক একটু ঘোরাবে, 300 টাকা 6 জনে, 5×4 = 300 টাকা। লাইফ জ্যাকেট পরে বেশ ভালোই লাগছিলো। এখানে আমরা বেশ অনেকগুলো ফটোগ্রাফিও করলাম। আর নৌকা বিহার সরজু নদীতে, এটা একটা স্মৃতি হয়ে থাকবে, খুব সুন্দর লাগছিল। আজকে সময়টাও খুব সুন্দর। আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আমাদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। এইখানে আমরা ওই মাঝি যে ছিল, সে আমাদেরকে সব বলে বলে দিচ্ছিল, ওর মুখেই সব শুনছিলাম। আর বাইরে মোটরের এত আওয়াজ, এই জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো। ওই আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, আমার ক্যামেরায় কোনো আওয়াজই আসে নাই। ওই নৌকার মোটরের এত আওয়াজ ছিল, এই জন্য ভয়েস ওভার করে দিলাম এইখানে একটু। ওখানে সবাই খুব ফটো তুলতে ব্যস্ত, এক নতুন অভিজ্ঞতা। তবে একটা জিনিস বলি, আপনি যখন অযোধ্যায় বেড়াতে আসছেন তখন এগুলো কিন্তু মিস করবেন, এগুলোকে কিন্তু করবেনই। সরজু নদীতে একটু নৌকা বিহার টিহার এগুলো একটু যেন না বন্ধ হয়। গুপ্তার ঘাট দর্শন করতে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা আপনার লাগবে এবং ভালো লাগবে। তারপরে ওখান থেকে আমরা বেরোলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন, ড্রাইভার আমাদের বললেন আমরা যাচ্ছি ভরতকুণ্ড। ভরতকুণ্ড কিন্তু বেশ সুন্দর লাগবে ওখানে। এখানে শ্রীরামচন্দ্রের সাথে ভরতের দর্শন হয়। আর রাস্তায় যেতে যেতে দেখবে চারিদিকে একটা আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। অযোধ্যা না, এখানে শ্রীরামচন্দ্র এসেছিলেন, উনি ছিলেন, হ্যাঁ, ওনারই মন্দির, ওনারই জন্মস্থান। তো সেইখানে তো একটা আলাদা বাতাবরণ থাকবে, তাই না? এই যে আমরা ভরতকুণ্ডে এসেছি, ভরতকুণ্ডে অনেকগুলো মন্দির। এখানে একটা সুন্দর মূর্তি আমরা দেখলাম, হনুমানজি এবং ভরত দুজনে দুজনকে আলিঙ্গন করে, এরকম একটা মূর্তি কিন্তু দেখা যায় না। আমরা এটা প্রথমবার দেখলাম, আলিঙ্গন মূর্তি ভরত এবং হনুমানের। এইখানে হনুমানের সাথে ভরতের দেখা হয়। এখানে বড় বড় কুণ্ড রয়েছে, একটা কুণ্ড রয়েছে যেটার নাম ভরতকুণ্ড, ওখানে সবাই স্নান করে। আমরা তো স্নান করলাম না, একটু গায়ে জল দিলাম আর এই মন্দিরগুলো দর্শন করলাম ঘুরে ঘুরে। খুব ভিড় নেই এই সব জায়গায়। আমি বুঝলাম যে অযোধ্যা যারা দর্শনে আসে তারা খুব বেশি মানুষ এইসব দিকে আসে না, তবে এইসব দিকে আসা উচিত। এই যে ভরতের মূর্তি এখানে রাখা রয়েছে একটা, হ্যাঁ, পাথরের মূর্তি রাখা হয়েছে। এটা মাটির নিচে, আবার নিচের দিকে যেতে হয়, এটা নিচের দিকে নেমে আবার মূর্তি দর্শন করতে হয়। খুব সুন্দর, এগুলো খুব ভালো লাগে। ভালো লাগে এই কারণে কি, এই মানুষগুলো, এই আমাদের যে পরম আরাধ্য শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, এরা সব এই সব মাটিতে ঘোরাঘুরি করেছেন। তারা কোনো এক সময় এইসব দিকে তারা বিচরণ করেছেন, তারা ছিলেন। আজ আমরা সেই সব জায়গায় দেখছি, ঘুরছি, এইসব ভেবে খুব ভালো লাগে। অনেকে পুজো দিতে আসছেন। কিছুটা
কনস্ট্রাকশান এখানে আছে, তবে এখানে আরও বেশি যত্নশীল হবে আগামী দিনে। নিশ্চয়ই সরকারি প্রচেষ্টা এইসব জায়গাগুলো আরও সুন্দর হবে। ভরতের পদযুগল, এখানে গান টান চলছিল, সব রামচরিত মানস, রামের গান টান করছে, খুব ভালো লাগছে। মানে পরিবেশটা একটা অন্য চিন্তাভাবনা মাথায় আসবেই না, সারাক্ষণ রামময় হয়ে রয়েছে অযোধ্যা। যেখানে যাবে রামেরই কথা, জয় শ্রীরাম উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, এইগুলো খুব ভালো লাগছিল আমাদের। আর ভিতরে দেখা একটা ছোট্ট মন্দির, ওর মধ্যেও একটা শিলা আছে। হ্যাঁ, খুব সুন্দর, এগুলো বেশ ভালো লাগছিল। তবে এগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যা দেখলাম। এই যে ফাইন, দেখো সবাই এখানে সমস্ত সৎসঙ্গ টৎসঙ্গ হয়। আমরা এইবার যাচ্ছি ভরতকুণ্ডের দিকে। এটা ভরতকুণ্ড নন্দীগ্রামে, নন্দগ্রামে কিছু মন্দির টন্দির দর্শন হলো। এবার আমরা কুণ্ডের দিকে যাচ্ছি। আর বাজার ঘাট তো এখানে ভর্তি, খুব ভালো লাগে। আমরা প্রায় ঘন্টাখানিক ছিলাম ভরতকুণ্ডে। হ্যাঁ, আর এই বাজার ঘাট, তুমি যা কিছু কিনতে চাও এখানে একটু মার্কেটিং করতে পারো। হ্যাঁ, এই কুণ্ড দর্শনে যাচ্ছি আমরা। এই যে এই জায়গাগুলো খুব ভালো। অযোধ্যায় তোমাকে বলি, অযোধ্যা আসলে কিন্তু এগুলোকে ছাড়বে না, এগুলো অবশ্যই দেখবে। অযোধ্যা কিন্তু 2 দিন লাগবেই, 2টো ফুল ডে কিন্তু অযোধ্যার জন্য চাই। অযোধ্যার আশেপাশে মন্দির টন্দির দর্শন সব হয়ে যাবে যদি 2টো দিন আমরা অযোধ্যাতে রাখি। 2-এর অধিক হলে তো খুবই ভালো। এইখানে দেখো আর এক তামাশা শুরু হয়েছে। হ্যাঁ, এখানে সব দেখুন ফটো তুলছে, বেশ ভালোই লাগছিল, এগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, চলো তাহলে অযোধ্যাতে আমরা 2 দিন থাকবো। হোটেল আগাম করার কোনো ব্যাপারই নেই। এই যে ভরতের সাথে শ্রী রামচন্দ্রের দেখার একটা এখানে ভালো একটা পেন্টিং আছে, খুব ভালো লাগছিল দেখতে। খুব ছবিটার মধ্যে খুব ছিল, মানে আন্তরিক ছিল ছবিটা, ওই জন্য আমাদের খুব ভালো লাগছিল ছবিটা দেখতে। তাহলে আমরা কি করব, 2টো দিন তো রাখবই, আর 2-এর অধিক দিন হলে আরও ভালো হয়। হ্যাঁ, এই যে ভরত তপস্থল, এখানে তপস্যা করেছিলেন। হ্যাঁ, তারই তপস্থল এখানে আছে, খুব ভালো, অনেক পুরনো। দেখো কবেকার নিদর্শন সব এখন আর রয়েছে। যাই হোক, আমরা দেখলাম ঘুরে ঘুরে সব। আর অযোধ্যায় হোটেল আগাম করার কোনো দরকার নেই, অজস্র হোটেল আছে। আর বিশেষ কোনো দিনে যদি আসো তখন ক্রাইসিস হতে পারে। নর্মাল ডেতে এখানে কোনো ক্রাইসিস হওয়ার কোনো কারণই নেই। সব বাড়িগুলোকে হোমস্টে বানিয়ে দিয়েছে। আমরা ভরতকুণ্ডের জল একটু মাথায় দিলাম, ভারতীদি সুচিত্রা এরা সব নিয়ে আসলো। আর দেখো এখানে যখন ঘুরতে এসেছে তখন কিন্তু সারাদিন ঘোরার পরিকল্পনা রাখতে হবে। যে হোটেলে বসে থাকলাম, রেস্ট নিলাম, ওইসব করলে কিন্তু 2 দিনে হবে না, তখন 7 দিন লাগবে। এই জন্য আমরা কী করেছিলাম, একটু রেস্ট কমিয়ে দিয়ে, বিশ্রাম কমিয়ে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। ভরতকুণ্ডের এই জায়গাগুলোকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এইগুলো দেখো নতুন নতুন সাজানো হয়েছে। আমাকে 2-1জন কিন্তু বলেছে যে আপনার ভিডিওগুলো একটু লেন্দি হচ্ছে। আমি লেন্দি কেন করি, দেখো ভিডিওগুলো একটু বিস্তারিতভাবে একটু লম্বা কেন করি, তার কারণ হচ্ছে যে আপনারা যারা দেখেন বেশিরভাগই কিন্তু এইসব জায়গায় আসবেন না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। তাদের অজুহাত কি, আর এই বয়সে কি যাব, সাথী সঙ্গী নেই, কি আসবেন। সত্যি তো তাই, শরীর আপনার পারমিট করছে না, তো আপনি আর আসবেন কি এইসব জায়গায়? এত সুন্দর পবিত্র ভূমিতে যদি আপনি না আসেন তাহলে কি করবে? জীবন তো আপনার বেকার চলে গেল, খেয়ে দেই জীবন পার। সংসারের জালে এমনভাবে ফেসেছেন যে সেখান থেকে আর বেরোতেই পারছে না। 3 দিনের জন্য যে অযোধ্যা আসবেন সেই সময়টুকুন আপনার কাছে নেই, শরীর পারমিট করছে না। ওই জন্য আমি কী করি, আমার ভিডিওগুলোকে একটু লেন্দি করেছি, যে যাতে মানুষ ঘরে বসে বসেই পুরো যেন যাত্রা যেন টেস্টটা পেয়ে যায়, মজাটা যেন পেয়ে যাবে। বেশিরভাগই ব্লগাররা দেখবেন সংক্ষিপ্তভাবে খুব ছোট ছোট করে ভিডিওগুলো বানাবে, আমি কিন্তু ভিডিওগুলোকে একটু লেন্দি করেছি। এই ভরতকুণ্ড যাওয়া ফেরার পথে, ভরতকুণ্ড থেকে আমরা এখন মণিপর্বতে যাচ্ছি। ওই যাওয়ার পথে একটা জায়গা পড়লো যেখানে এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, 30 টাকা টিকিট। তো এইটা আমরা দেখবো না, আমরা ওই জ্যোতিশ্বরে লাইট অ্যান্ড সাউন্ড দেখবো। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবার যদি আরেকটা দিন থাকতাম তাহলে এখানেও আসা যেত। তো চলো, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি একটু বড় করে লেন্দি কেন করি, যে যাতে আপনারা একটু বাড়িতে বসেই যেন
এই আনন্দটা উপভোগ করতে পারেন, ঘোরার আনন্দটা উপভোগ করতে পারেন। এই জন্য একটু বড় করে বানানো ভিডিওগুলো। এগুলো যখনই মনে হবে ভিডিওর প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে সিরিয়ালি 1, 2, 3, 4 করে দেখবেন, ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর যেটা আমার বারবারই আমি রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে সেগুলোকে জানাবেন। আর অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে, আমার চ্যানেলটা মনে হচ্ছে বাজবে না, কেন 1 বছর হয়ে গেল যা অযোধ্যা বলে কথা, এখানে তো রাম নামের কীর্তন হবেই, বিভিন্ন জায়গায় পুজো আচ্চা রাম নামে, এই সব রামচরিত মানস পড়ছে বসে বসে। দেখুন এইগুলো কিন্তু একটু বিস্তারিতভাবে না দেখালে আপনি অযোধ্যার সেই আধ্যাত্মিক এফেক্টটা কিন্তু আপনি ধরতে পারবেন না। এই পুজো আচ্চা চলছে, শুধু অযোধ্যা একটা ঐতিহাসিক জায়গা হিসাবে আপনার কাছে থেকে যাবে। এই যে মন্দিরে পদ্ম ফুল দিয়েছে ওদেরকে, খুব সুন্দর। কিন্তু প্রকৃতপক্ষে অযোধ্যা তো একটা ঐতিহাসিক জায়গার সাথে সাথে কি আছে, আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মভূমি। হ্যাঁ, তিনি অবতার ছিলেন, ত্রেতা যুগের অবতার। এই যে আমরা চলে আসলাম মণি পর্বতে। মণি পর্বতে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়, এটা আমি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাবো। দেখুন মণি পর্বতের ঘটনা। হ্যাঁ, वृंदावन जरा वृंदावन जी के नाम से निकलना था आपका, जो लिखा-पढ़ी नाम चल रहा था वही नाम बताना चाहिए। वही नाम ही है तो देखो वैसे में वृंदावन जी के नाम से, देखो वृंदा भैया का, देखो भगवान के दरबार में हो, आत्मा से आशीर्वाद कौन लेना। चिड़िया भाई है? ये श्यामा पक्षी साहब, इसका सगुन बहुत शुभ होता है, रामाड़ी चिड़िया होती है। ये तो भटका नहीं है आपको? यहाँ सब पालतू हो गए, बच्चे पर से पाले हुए वो क्या हुआ, खोज के नहीं मिल रहा क्या ढूंढ इसको? रहा है जी, ढूंढ रहा, जब आ जाएगा तभी निकाल देगा। देखो ओह। वृंदा साहब का ये है, जय हो प्रभु। এই দেখো तुम्हारा आशीर्वाद है, झूठा तो नहीं बोल रही हो, सही बोल रही हो। हाँ, এই দেখো ওকে পড়তে দাও হিন্দিতে। हाँ ये तो राशि है मेरा। राशि का क्या है, पढ़ के सुनो। देखिए सर, आपकी सगुन बता रहा है हाँ। कि प्रश्न करने वाले महाशय आप वृक्ष राशि के हैं सर। प्रश्न आपका बहुत श्रेष्ठ है साहब, श्रेष्ठ मैंने बहुत लकी है, लेकिन थोड़ा शनि साहब इसमें थोड़ा भारी चल रहे हैं आपके ऊपर। वो तो है मेरा। कार्य बनेंगे साहब, लेकिन थोड़ा विलम्ब से होगा। आप अपनी इच्छा को पूर्ति करने का उपाय कोशिश करते हैं सर, लेकिन आपका सारा मेहनत व्यर्थम हो रहा है। मन में अनेक प्रकार की बातें भी सोचते हैं, थोड़ा सा वाद विवाद से बचें। ऐसे ग्रह आपके कार्य में व्याधा बने हैं, पैसे के साथ खर्च हर बार में ज़्यादा हो रहा है। आपको चाहिए हनुमान जी का नाम लेकर के एक अष्ट धातु की मुद्रिका बता रहा सर, अपने दाहिने हाथों में धारण करें। जैसे देखिए पन्ना पहने होने पन्ना है आपका, इस अंगुली में आप अष्ट धातु अंगूठी लगाइए साहब, इससे कार्य में सफलता मिलेगा, उस समय बहुत अच्छा मिलेगा। जय श्री राम। আখি দিয়ে ভাগ্য বিচার, মণি পর্বতে ওঠার আগে ঠিক সিঁড়ির নিচে ওই জায়গায় বসে আছে একজন। অদ্ভুত একটা অনুভব, আমাদের একটা অদ্ভুত জিনিস দেখলাম। এক এক করে সবাই আমরা আমাদের ভাগ্য বিচার করালাম। শিশিরবাবু করলেন না, আবার কি উল্টোপাল্টা বলে দেয়, ভারতীদিও করালেন না, আমরা 4 জনই করালাম। এবং প্রত্যেকের কথা প্রত্যেকের ব্যবহারিক জীবনের সাথে মিলে গেল। পাখি একটা করে কাগজ তুলছে, সেই কাগজগুলো জাস্টিফাই কিনা সে নিজেই বলছে, আবার সে নিজেই ইশারা করে বলছে যে হ্যাঁ এটা ঠিক আছে ওনার। আর এই ভদ্রলোক এত সুন্দরভাবে বর্ণনা করছিল, খুব ভালো লাগছিল। প্রত্যেকে একটু পয়সা লাগলো, 200-250 টাকা করে নিয়েছিল। আংটি নিল, কারো কারো কাছে আংটি দিল, পরামর্শ দিল। আমার ক্ষেত্রে শুধু বললো যে আপনার কিচ্ছু লাগবে না, আপনি একটু হনুমান চালিসা প্রত্যেক মঙ্গলবার করে একটু হনুমান চালিসা পাঠ করবেন, ব্যাস, আর আপনার কিচ্ছু লাগবে না। এখানে অমৃতা, সুচিত্রা সবাই নিজের নিজের ভাগ্য গণনা করলো। হ্যাঁ, পাখি দিয়ে ভাগ্য গণনা, এই আমরা এর আগে দেখেছি, কিন্তু এবার একদম করিয়ে এত ভালো লাগছিল যে পাখির দেখো কত বড় ক্ষমতা, সে সব কিছু বলতে পারে। হ্যাঁ, সে বলা মুখে বলছে না, কিন্তু তার ইশারায় কিন্তু সব কিছু দেখো একদম সঠিক সঠিক হয়ে যাচ্ছে। বৃন্দাবনবাবু তো এগুলো বিশ্বাস করে না। হ্যাঁ, কিন্তু পরে কিন্তু আমরা সবাই এই পাখিটার কাছেই দুর্বল হয়েছিলাম। পাখিটা এত সুন্দরভাবে আমাদের সবার ভাগ্য গণনা করলো যে আমরা বাধ্য হয়ে যা যা বললো
তাই তাই করলো, সবাই নিল, একটা একটা করে আংটি নিল। হ্যাঁ, এটা তো বিশ্বাস আছে। দেখ, মূলত পুরো ব্যাপারটা একটু বিশ্বাস আছে। এটা মণি পর্বতের নিচে দেখছি অনেকে এরকম বসে আছে পাখি নিয়ে, অনেকে দেখছি এরকম ভাগ্য বিচার করাচ্ছে। তো এইগুলো সব বিশ্বাস আছে। তোমার যদি বিশ্বাস থাকে তো করতে পারো। এখন প্রায় বেলা 1:30-2 কোনো ব্যাপার না। চারিদিকে একটু নোংরা পরিবেশ, এইসব জায়গাগুলো একটু রক্ষণাবেক্ষণ হওয়া দরকার। আর শুধু আমরা যারা দর্শনার্থীরা যাচ্ছি তাদের তো একটা বিবেক থাকা দরকার যে আমরা একটা পবিত্র জায়গায় এসেছি, এই জায়গাগুলোকে কেন নোংরা করবো? না, এগুলো কোনো বোধই নাই মানুষের। আর মানুষ আসছে ধর্ম করতে, হ্যাঁ, ঈশ্বরের আরাধনা করতে এইসব জায়গায়। এই আরাধনায়, এই ধর্মের কী ফল পাবে তারা? তো চলো আমরা ধীরে ধীরে মণি পর্বতের উপরে উঠলাম। একটু উপরে উঠতে হয়, বেশ কয়েকটা সিঁড়ি পার করে উপরে উঠতে হয়। উপরে উঠে দেখলাম সুন্দর একটা মন্দির রয়েছে, ভালো লাগছিলো। আর চারিদিকটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম পাহাড়ের উপর থেকে। দেখো চারিদিকে একদম সবুজায়ন, খুব সুন্দর লাগছিলো পাহাড়ের উপর থেকে। এই আমার 4র্থ ভিডিও এখানে শেষ হচ্ছে। অযোধ্যা, বেনারস, অযোধ্যা, কুরুক্ষেত্র এবং দিল্লি ভ্রমণের আমার 4র্থ ভিডিও এখানে শেষ হচ্ছে। সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন, জানাবেন। আপনাদের মতামত শিরোধার্য। আর যাই করেন চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ প্লিজ।